আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন, যারা লিখিত পরীক্ষার জন্য স্ট্রং প্রিপারেশন নিচ্ছেন বা যারা এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আশা করি সবাই আমাকে স্ট্রং দেখতে পাচ্ছেন এবং আপনাদের সাথে যে ব্যাপারগুলো নিয়ে আলোচনা হবে আজকে আমাদের লেকচার 1 নিয়ে আমরা আলোচনা করব। আর আপনাদের লিখিত পরীক্ষার জন্য সবসময় আমি যে কাজটা করি বা যে কাজটা আপনাদের সাথে আমি করবো সেটা হচ্ছে যে প্রত্যেকটা পরীক্ষায় একটা ফ্যাক্ট থাকে। ফ্যাক্ট হচ্ছে এই যে আমরা জানি যে আমাদের বাংলার যে পরীক্ষা হয় বা লিখিত পরীক্ষা হয়, আমরা জানি যে আমাদের পরীক্ষায় কি মার্কস আসে। সেই মার্কসটা নিয়ে আপনার সাথে আলোচনা করি এবং ইনশাআল্লাহ স্টেপ বাই স্টেপ বাকি যে অংশগুলো থাকবে প্রত্যেকটা জিনিস নিয়ে আমি আপনার সাথে আলোচনা থাকবো এবং রাখবো। এখন যে জিনিসটা আমাদের ভালো করে বুঝতে হবে বা বোঝা উচিত, সেই জিনিসটা আমরা একটু সবার আগে বুঝবো। আমি আপনাদেরকে ওভারঅল যে কাজটা করব সবার আগে একটা প্রশ্ন সম্পর্কে একটা ধারণা দেবো যে আসলে যে আমাদের প্রশ্নের প্যাটার্ন বা প্রশ্নের ক্যাটাগরিটা কিভাবে হয় বা কি সিস্টেম ফলো করে আমাদের আসলে প্রশ্নগুলো হয় বা আমাদের মার্কসের ডিস্ট্রিবিউশনটা কিভাবে আসে বা কিভাবে হয়। এটা কমপ্লিট করার পরে ইনশাআল্লাহ আমরা পড়ায় চলে যাব, যদিও আপনার সাথে আমার মোটামুটি অনেক সময় থাকা হবে। তো আশা করি আপনার সাথে আমার ভালো সময় কাটবে এবং আপনাদের থেকে একটা ভালো সাপোর্টও পাবো ইনশাআল্লাহ। তো আসেন আমরা সেই পড়াটা নিয়ে আমরা শুরু করি এবং আমি আপনাদেরকে সেই ব্যাপারটা একটু দেখানোর চেষ্টা করছি যেন আপনারা এই জিনিসটা বুঝতে পারেন এবং যেন এই জিনিসটা আপনাদের ক্লিয়ার হয়ে যায়। ওকে, আচ্ছা। তো যেটা আমি আপনার সাথে বলবো সেটা হচ্ছে আমাদের প্রশ্নের প্যাটার্ন বা মান বা প্রশ্নের প্যাটার্ন বা মান নিয়ে একটু জাস্ট আলোচনা করি আপনার সাথে। সেটা হচ্ছে দেখেন, আমাদের লিখিত পরীক্ষায় বাংলা ব্যাকরণ থেকে যে প্রশ্ন হয় বা যে মান হয় সেটা হচ্ছে 30 মার্ক হয়। আমরা কিন্তু সেটা জানি যে আমাদের 30 মার্কের একটা পরীক্ষা হয়। লিখিত পরীক্ষায় ব্যাকরণ অংশ 30 মার্কের আসে এবং এখানে যেটা হয় এই 30 মার্ক আমাদের একটু অন্য ক্যাটাগরিতে আসে। কি ক্যাটাগরি খেয়াল করেন, 30 মার্কটা হয় আমাদের 6 মার্ক করে পার প্রশ্ন, সরি 6 মার্ক করে 5 into 6, আমাদের কোশ্চেন হয় 5টা, আমাদের মার্কস হচ্ছে 6 আর আমাদের টোটাল হচ্ছে 30, তাই না? তাহলে খেয়াল করেন আমাদেরকে 5টা প্রশ্নের উত্তর দিতে হয় এবং আপনারা যে জানেন অলরেডি যে এই 5টা প্রশ্নের যে উত্তরগুলো আমাদের দিতে হয় তার কোনো প্রশ্নের উত্তরে অর্থাৎ কোনো প্রশ্নে কিন্তু অল্টারনেটিভ থাকে না। যতগুলো প্রশ্ন হয় তবে বিশেষে বেসিক্যালি সবগুলো প্রশ্নেরই ব্যাপারটা এরকম যে কোনো এক্সট্রা প্রশ্ন থাকে না। আগে কিন্তু একসময় ছিল, বাট বর্তমান ইন দ্য মিন টাইম বা বর্তমান যে সময় এই সময় কিন্তু এই জিনিসগুলো এইভাবে কিন্তু নর্মালি হয় না। তো এই জিনিসটাই আমি একটু আপনাদের একটু জাস্ট খেয়াল রাখাবো যেন আপনারা এই জিনিসটা বুঝতে পারেন বা খেয়াল রাখতে পারেন যে আমাদের প্রশ্নের ধরনটা কিভাবে হবে বা কি কি প্রশ্ন পরীক্ষায় আসবে। আমি পরীক্ষার প্রশ্নের ধরনটা নিয়ে আমি আপনার সাথে ফার্স্ট আলোচনা করব। আলোচনা করে তারপর আমি যে জিনিসটা আপনাদের সাথে করব সেটা হচ্ছে সেই জিনিসটা হচ্ছে যে আমি আপনাদেরকে আজকের টপিকে যা যা আছে সে আলোচনা করবো। কারণ আমি একটা জিনিস পার্সোনালি মনে করি যে কোনো একটা টপিক পড়ানোর আগে সবার আগে আমাদের জানা উচিত যে প্রশ্নের প্যাটার্নটা কি বা কি কি প্রশ্নগুলো হয়। আমি জানি আপনারা মোটামুটি সেই জিনিসগুলো জানেন, তো সেই জিনিসটা আমি একটু আলোচনা করবো। ফার্স্ট আমরা যে অংশটা পড়বো বা যে পড়াটা পড়বো, আমি আবার বলছি সেই পড়াটা হচ্ছে 1 নম্বরে আপনারা যে অংশটা খুব ভালো করে পড়বেন সেই অংশটা হচ্ছে বাগধারাগুলো খুব ভালো করে পড়বেন। আজকে কিন্তু লেকচার 1 হচ্ছে, তো আপনাদেরকে আমি জাস্ট এটাই এনশিওর করব বা এটাই আমি আপনাকে বোঝাতে চাই বা বোঝাতে চাবো যে আমাদের প্রশ্নের ধরনটা কোন জায়গা থেকে কি কিভাবে হয় বা না হয় সেটা আমি একটু খেয়াল রাখার চেষ্টা করছি। দেখেন আমাদের প্রতি বছর যে লিখিত পরীক্ষা হয় এই লিখিত পরীক্ষায় 6টা করে বাগধারা আসে। আবার বলি 6টা করে আসে এবং জানেন যে এই 6টা করে বাগধারাগুলো বাক্য রচনা সহ, আমি বলি
অর্থসহ বাক্য রচনা আসে, শুধু বাগধারা আসে না, সাথে কিন্তু বাক্য রচনা কিন্তু পরীক্ষায় থাকে বা পরীক্ষায় আসে। তো আপনাদের একটা কথা এখানে মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই যে বাগধারাগুলো আসে, আমরা নিয়মিতভাবে এই বাগধারাগুলো যদি পড়ে ফেলি তাহলে আমরা পারবো। আর একটা কথা বলে দিই, বাগধারাতে যে বাক্য রচনা আপনারা করবেন, বাক্য রচনাগুলো অবশ্যই অবশ্যই আপনি জটিল বাক্যে দেওয়ার চেষ্টা করবেন, রাইট? সরল বাক্য নয়, জটিল বাক্য দেওয়ার চেষ্টা করবেন। আপনারা যে বই ফলো করছেন সেই বই দেখবেন যে বাগধারাগুলো দিয়ে যে বাক্য রচনা দেওয়া আছে, সেই বাক্য রচনাগুলো কিন্তু একটু জটিল বাক্যের প্রয়োগ আছে এখানে, একটু খেয়াল রাখতে হবে এটা, রাইট? তাহলে একদম একটা প্যাটার্ন আমরা বলতাম, আমি আবার বলি, আমাদের যে 30 মার্কের যে প্রশ্ন হবে, 30 মার্কের প্রশ্নের মধ্যে আমাদের এই যে বাগধারা থেকে আমাদের 6 অর্থাৎ একটা প্রশ্ন আমাদের কমপ্লিট। সেকেন্ড যে প্রশ্ন আমরা স্টাডি করবো বা সেকেন্ড যে প্রশ্ন আমরা পড়বো, সেকেন্ড প্রশ্ন আমি একটু ক্লিয়ার করি আপনাকে। সেকেন্ড প্রশ্নের ধরনটা সম্পর্কে একটু আপনাকে জানতে হবে। সেকেন্ড প্রশ্নে ফার্স্ট যে জিনিসটা খেয়াল রাখতে হবে আপনাকে, সেটা হচ্ছে শব্দ গঠন। আমি আবার বলি, সেকেন্ড জিনিসের মধ্যে ফার্স্ট আমাদের আলোচনার ব্যাপারটি হচ্ছে শব্দ গঠন। আমরা শব্দ গঠনটা বোঝার চেষ্টা করব। শব্দ গঠন বলতে আমরা কি বুঝি? এবার আসেন, আমি কয়েকটা প্রশ্ন আপনাকে একটু লিখে দিই, তারপর আমি আমার পড়ায় যাচ্ছি। প্রশ্নগুলো কি হতে পারে বা প্রশ্নগুলোর ধরন কি, সেই জিনিসটা একটু আপনারা খেয়াল করলে আপনারা ব্যাপারটা ধরতে পারবেন বা ব্যাপারটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, সংখ্যাবাচক কি বলি, এই যে শব্দ যেটা আছে, শব্দ থেকে কিন্তু অনেকগুলো ভাব আছে বা অনেকগুলো প্রকারভেদ আছে। এই প্রকারভেদগুলো যদি প্রশ্ন হয় এবং এখানে সংখ্যাবাচক শব্দ বলতে আমরা কি বুঝি না বুঝি, সেটাও কিন্তু আমাদের পরীক্ষার একটা বিশাল আলোচনার ব্যাপার হয়ে যায়। আপনারা যেটা করবেন, শব্দ গঠন থেকে আমরা ধরে নিতে পারি 6 মার্কের একটা প্রশ্ন হবে। তো শব্দ গঠন থেকে যে 6 মার্কের আমাদের প্রশ্ন হবে, সেই 6 মার্কের প্রশ্নের মধ্যে আমরা যে কাজটা করব সেই জিনিসটা হচ্ছে, আমি আবার বলছি, যে কাজটা আমরা এখানে করব, এই যে শব্দ গঠন যেটা আছে, শব্দ গঠনের যে 6 মার্ক আছে, সেই 6 মার্কের পড়াটা আমরা কি কি পড়তে হবে না পড়তে হবে সেটা আমি আপনাকে একটু ক্লিয়ার করে দিচ্ছি। ফার্স্ট আসেন, একটা প্রশ্ন এসেছিল, সেই প্রশ্নটা কি লিখেন আপনারা প্লিজ, একটু খাতায় লিখেন। দুইয়ের আমাদের 6 মার্ক, এই 6 মার্কের পয়েন্ট অফ ভিউ গুলো জাস্ট লিখেন, এক নাম্বার দেখেন সবাই। আমি প্রশ্ন বলছি, আপনি জাস্ট খাতায় লিখেন। লেখেন বাংলা ভাষায়, সবাই একটু লিখেন বাংলা ভাষায় আচ্ছা আমি দেখছি। আচ্ছা, এখন কি সাউন্ড ক্লিয়ার? একটু জাস্ট আমাকে কাইন্ডলি জানাবেন যে এখন সাউন্ডটা ক্লিয়ার কিনা। আমি একটু হোল্ড করেন, আমি একটু জেনে নিই সাউন্ডটা ক্লিয়ার কিনা। যদি সাউন্ডটা ক্লিয়ার হয়, আশা করি তারপর সমস্যাটা হবে না আপনাদের সাথে। হ্যাঁ, আচ্ছা, যেটা আপনাকে বলছিলাম এখানে, সবাই একটু দেখেন যে, একটু লেখেন যে বাংলা ভাষায়, হ্যাঁ ভাই এখন সাউন্ড ক্লিয়ার? আচ্ছা, ওকে। হ্যাঁ, দেখেন বাংলা ভাষায় শব্দ গঠন, দেখেন বাংলা ভাষার শব্দ গঠন প্রক্রিয়াগুলো দেখেন কি কি, দেখেন উদাহরণ সহ। আবার বলছি, দেখেন সবাই, বাংলা ভাষার শব্দ গঠন প্রক্রিয়াগুলো কি কি, দেখেন উদাহরণ সহ প্রক্রিয়াগুলো ব্যাখ্যা করুন। আচ্ছা, এই যে একটা কথা খেয়াল করেন, এই জিনিসটা কিন্তু আমরা এখন বুঝবো প্লাস এই জিনিসটা একটু শিখবো, রাইট? এখন আসেন আমি একটা কথা আপনাদের বলে দিই, আমি সরাসরি না পড়াই যাইনি। কারণ পড়াই যাইনি জানেন, কারণ দেখেন যেহেতু আজকে আপনার সাথে আমার ফার্স্ট কথা, আমার কিন্তু প্রশ্নের ধরন বা প্যাটার্নটা একটু আপনাকে বোঝা উচিত। আমার সর্বোচ্চ ধরেন যে আর কত 10 মিনিট বা 12 মিনিট লাগবে, আপনাকে প্রশ্নের প্যাটার্নটা যদি আমি ক্লিয়ার করে দিতে পারি, তাহলে ইনশাআল্লাহ পরের যে স্টেপটা বা পরের যে প্যাটার্নটা, এখানে এটা নিয়ে তেমন একটা সমস্যা কিন্তু আশা করি আর হবে না। তো
ভেরি ফার্স্ট টাইম বাংলা ভাষার শব্দ গঠন প্রক্রিয়া, আমি একটু প্রত্যেকটা জিনিস বুঝাবো আপনাকে। উদাহরণ সহ প্রক্রিয়াগুলো ব্যাখ্যা করুন। ভাইরা আপনারা যারা দেখছেন আমাকে এই মুহূর্তে আপনি জেনে রাখবেন, এই যে সেম প্রশ্নটা আমাদের 40তম বিসিএস এ আসছে এবং আমাদের 35তম বিসিএস এ আসছে। একটু লিখে রাখবেন সবাই। আমি আবার বলছি, এই প্রশ্নটা 40তম এবং 35তম বিসিএস এ কিন্তু আসছে। ওকে, শব্দ গঠনের এই একটা ব্যাপার। আচ্ছা, আমি বোর্ড মুছে আপনাকে একটু ক্লিয়ার করে দিচ্ছি, সবাই একটু দ্রুত লিখবেন। হ্যাঁ, আচ্ছা একটু দেখবেন, এই প্রশ্ন আমি রাখলাম। এই প্রশ্নের মধ্যে একটা জিনিস আমি আপনাকে বলতে চাচ্ছি, একটু জাস্ট দেখেন। আমি লিখলাম হাত। হাত কিন্তু একটা মৌলিক শব্দ, রাইট? আচ্ছা, এই মৌলিক শব্দের সাথে যখন আমি আ যুক্ত করলাম তখন কি হলো বলুন তো? হাতা। এর কিন্তু একটা মৌলিক শব্দ। এই যে হাতা যেটা হলো, এটা হচ্ছে শাব্দ শব্দ। আমরা যে বলি শব্দ গঠন মৌলিক শব্দ, কিন্তু গঠনের কোনো ব্যাপার স্যাপার নাই। শব্দ গঠন বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে শাব্দ শব্দ আমরা বুঝি। ক্লিয়ার? যেমন দেখেন, আমি লিখলাম হার। হার কিন্তু মৌলিক শব্দ। যখন আমি বলবো প্রহার, এটাই হচ্ছে শাব্দ শব্দ। এই যে উপসর্গ দিয়ে শব্দটা যুক্ত হয়েছে। ক্লিয়ার? তাহলে আপনাকে যেটা মনে রাখতে হবে, আমি আবার বলছি, আপনাকে যেটা মনে রাখতে হবে যে এই যে হার যে ফার্স্টে যুক্ত হলো, এই কয়েকটা উপশব্দ এবং একটা নতুন শব্দ বা এখানে একটা শব্দ গঠিত হয়েছে। মনে রাখবেন, যে শব্দগুলো নতুন করে গঠিত হয় এই শব্দগুলো হচ্ছে শাব্দ শব্দ, বা আমাদের যে টপিকের নাম ছিল শব্দ গঠন। শব্দ গঠন বললেই আমরা বলি শাব্দ শব্দ গঠন। ক্লিয়ার কথাটা? আচ্ছা, এখন যেটা আমরা করব, সেকেন্ড প্রশ্নটা আমরা নিই। আমি এই ফার্স্টটা রাখবো, সেকেন্ড প্রশ্ন আমি উপরেই লিখি, যদি জায়গা আছে। লিখে সবাই লিখে, শাব্দ শব্দ কাকে বলে? লেখেন, শাব্দ শব্দ কাকে বলে? এরপর লিখেন, শাব্দ শব্দ গঠনের প্রক্রিয়াগুলো। দেখি, শাব্দ শব্দ গঠনের প্রক্রিয়াগুলো ব্যাখ্যা করুন। লেখা হয়েছে এটা আপনাদের? আচ্ছা, এবার দেখেন, আমি আবার বলে দিই আপনাকে জিনিসটা কি দাঁড়াবে। সাধিত শব্দ কাকে বলে? সাধিত শব্দ গঠনের প্রক্রিয়াগুলো উদাহরণ সহ ব্যাখ্যা করুন, বা উদাহরণ সহ ব্যাখ্যা করুন। একটা জিনিস আপনারা একটু জেনে রাখবেন এখানে, সেটা হচ্ছে, আমি আবার বলছি, সেটা হচ্ছে শব্দ গঠন প্রক্রিয়া। যেই কথা, শব্দ গঠন প্রক্রিয়া মানেই হচ্ছে সাধিত শব্দ গঠন প্রক্রিয়া। এবং এই যে প্রশ্নটা, এটা ছিল 36তম বিসিএস। তো ঘটনাটা কি দাঁড়ালো? অ্যাকচুয়ালি দাঁড়ালো যে একই প্রশ্ন, আবার বলছি একই প্রশ্ন আমাদের 3টা বিসিএস এ লিখিত পরীক্ষায় আসছে। 40 আসছে, আচ্ছা 35 আসছে, 36 আসছে, আর 40 আসছে। আবার বলছি, কেন এই প্রশ্নটা 3বার রিপিট হবে? তার কারণটা হচ্ছে লিখিত পরীক্ষার যে প্যাটার্ন বা সিস্টেম বা সিলেবাস, সেখানে কিন্তু শব্দ গঠন থেকে প্রশ্ন হবে সেটা বলাই আছে, তাই এটা আসছে। এবার আসেন, শব্দ গঠনের ব্যাপারটা আমাদের গেল। শব্দ গঠনের মধ্যে শব্দের সাথে সম্পর্কিত আরো কিছু জিনিস কিন্তু পরীক্ষায় হুবহু চলে আসে। সেই জিনিসটা আমি আপনাকে একটু এক্সপ্লেইন করছি। আচ্ছা, সেটা হচ্ছে, দেখেন, আমরা যদি শব্দকে 3 ভাগে ভাগ করা যায়, 3 ভাগে ভাগ করা যায়। আচ্ছা, ফার্স্ট যে ভাগটা করা যায় সেটা হচ্ছে উৎসগত অনুযায়ী। সেকেন্ড যে ভাগটা করা যায় সেটা হচ্ছে গঠনগত অনুযায়ী। থার্ড যে জিনিসটা করা যায় এটা হচ্ছে অর্থগত অনুযায়ী। আচ্ছা, উৎসগত অনুযায়ী শব্দ কিন্তু 5 প্রকার, কিন্তু আপনারা জানেন যে নতুন যে ব্যাকরণ বইটা হয়েছে সেই ব্যাকরণ বই কিন্তু উৎসগত অনুযায়ী দেয়া আছে 4 প্রকার। আচ্ছা, একটু মিল করি আপনাকে। উৎসের উ লিখতে গেলে আমরা এইভাবে লিখি না, বলেন তো? এইভাবে লিখি। যদি মিলাই ফেলি হয় 5, তাহলে এটা হবে 5 প্রকার।
গঠনের গণিত থেকে কিন্তু আমরা এইভাবে লিখি, টান দিলে এটা হয় দুই প্রকার, আছে মিল আছে কিন্তু দুই প্রকার। অর্থের অ লিখতে গেলে কিন্তু আমরা এইভাবে শুরু করি, রাইট? তাহলে এটা হবে তিন প্রকার। ক্লিয়ার না ব্যাপারটা আপনাদের? আমি আবার বলছি, আশা করি ব্যাপারটা ক্লিয়ার। কারণ উৎসগত অনুযায়ী 5 প্রকার, গঠনগত অনুযায়ী 2 প্রকার, অর্থগত অনুযায়ী কিন্তু 3 প্রকার। এবার এই উৎসগত অনুযায়ী 5 প্রকার ছিল, বর্তমান ব্যাকরণে কিন্তু এটা আছে 4 প্রকার। আসেন আমি এখান থেকে একটু প্রশ্ন একটু জাস্ট আলোচনা করি যে কেন এই অংশগুলো আমি এভাবে লিখলাম। আসেন ফার্স্ট উৎসগত অনুযায়ী। আচ্ছা, উৎসগত অনুযায়ী 5 বা 4 প্রকার যত প্রকারই হোক, এই একটা প্রশ্ন এখনো আসে না, কিন্তু একটা কোয়েশ্চেন বিশেষ একটা প্রশ্ন আসছে নিচের, এটা একটা প্রশ্ন লিখছি আমি, নিচের শব্দগুলোর উৎসগত পরিচয় দিন। আমি আবার বলছি, জিনিস যেটা সেটা হচ্ছে নিচের শব্দগুলোর উৎসগত পরিচয় দিন। এখানে 6টা শব্দ ছিল, কোনটা কোন ভাষার তা লিখতে বলা হয়েছিল। এটা ছিল 35তম বিসিএস। তার মানে 35তম বিসিএস এখান থেকে প্রশ্ন আসছে দুইটা মানে 6 থেকে 12 মার্কস। এর আরেকটা আসে গঠনগত অনুযায়ী শব্দ কত প্রকার কি কি, এটা পরীক্ষা কখনো আসেনি, এটা আসবে না, না আসার সম্ভাবনা খুব বেশি। কারণ গঠনগত অনুযায়ী শব্দ দুই প্রকার, একটা মৌলিক একটা সাধিত। মৌলিক শব্দ হচ্ছে একদম মূল শব্দটা, সাধিত হচ্ছে মৌলিক শব্দকে সাধিত হচ্ছে সাধিত শব্দকে মানে যে শব্দকে ভাঙলে মূল হিসেবে একটা মৌলিক শব্দ পাবো, এটা হচ্ছে সাধিত শব্দ। কথা ক্লিয়ার না আপনাদের? তাহলে এটাই আপনাকে এখানে একটু মনে রাখতে হবে। এই জায়গায় আরেকটা প্রশ্ন আছে অর্থগত থেকে, সেই প্রশ্ন আমরা একটু লিখবো, সবাই একটু লিখেন। অর্থগত ভাবে শব্দ কত প্রকার ও কি কি? সরি, দেখেন উদাহরণ সহ আলোচনা করুন। এই সেম প্রশ্নটা আসছে 38তম বিসিএস। একটু দেখেন কোন কোন বিসিএস এ কি কি প্রশ্ন আসছে বা না আসছে, কতটা প্রশ্ন হয়েছে বা না হয়েছে। আমি নিশ্চয়ই আপনাকে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করছি এবং আশা করি বুঝাতে পারছি। ক্লিয়ার? একটু জাস্ট দেখেন অর্থগতভাবে শব্দ কত প্রকার ও কি কি। ওকে, উদাহরণ সহ আলোচনা করুন। এটা কিন্তু আসছে 38তম বিসিএস। আবার বলছি, এটা কিন্তু এসেছে 38তম বিসিএস এ। ওকে ফাইন। এখন আসেন, তাহলে শব্দ থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রশ্নগুলো রিপিট হচ্ছে। আপনাদের কথা আমি জানিয়ে রাখি, আপনারা যে কাজটা করবেন সেই কাজটা হচ্ছে, ক্লিয়ারলি আপনাকে এক্সপ্লেইন করছি, আপনারা যে কাজটা করবেন সেই কাজটা হচ্ছে আমাদের আমাদের উৎসগত অনুযায়ী শব্দ কত প্রকার ও কি কি, এটা এই পর্যন্ত পরীক্ষায় কখনো আসেনি, রাইট? আমি ধরে নিয়েছি যে এটা এই পরীক্ষায় এবার আসার একটা যথেষ্ট সম্ভাবনা বা চান্স আছে। তাহলে একটু লিখে রাখেন, একটা প্রশ্ন লিখেন সবাই খাতায়। আবার বলছি, সবাই খাতায় একটা প্রশ্ন লিখেন, সবাই খাতায় একটা প্রশ্ন লিখেন, লেখেন উৎসগত অনুযায়ী শব্দ কত প্রকার ও কি কি। দেখেন উৎসগত অনুযায়ী শব্দ কত প্রকার ও কি কি, উদাহরণ সহ আলোচনা করুন। আমি শিওর এই প্রশ্নটা বিলিভ মি এবছর পরীক্ষায় এটা আসার যথেষ্ট চান্স আছে। ক্লিয়ার? আশা করি সবাই আমার কথাটা বুঝতে পারছেন। ওকে, কেন চান্স আছে তার কারণটা আমি আপনাকে একটু জানাই দিই। কারণ এই প্রশ্নটা এই পর্যন্ত এই পরীক্ষায় আসে নাই, এবং আমি স্ট্রংলি বিলিভ করি এই প্রশ্নটা এই বছর পরীক্ষায় একটা আসার যথেষ্ট সম্ভাবনা কিন্তু রয়েছে আপনাদের। ওকে, তো আপনাদের কাছে আমার ওইটাই রিকোয়েস্ট যে এই প্রশ্নটা আমরা এই জায়গা থেকে একটু ভালো করে পড়ে ফেলবো ইনশাআল্লাহ। যদি পড়ে ফেলি তাহলে আমাদের মনে হয় আশা করি তেমন একটা সমস্যা এখানে হবে না। আচ্ছা, এবার যে কাজটা আমরা করব সেই কাজটা হচ্ছে, একটু হোল্ড করে বোর্ডটাকে মার্ক করে নিই। ঠিক আছে,
আচ্ছা, তাহলে এই জিনিসগুলো আমরা মোটামুটি একটু জানবো এবং একটু দেখবো। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করি যে এই জিনিসগুলো একটু নিজ দায়িত্বে দেখে নেবেন বা ক্লাস করে নেবেন, তাহলে আশা করি এই প্রবলেমগুলো থেকে কিন্তু আমরা উদ্ধার হয়ে যেতে পারবো। আচ্ছা, 3 নম্বরে ভাইয়া আমরা যে জিনিসটা করবো বা যেটা আমাদের করা উচিত, হ্যাঁ, আচ্ছা, সেটা আমি আপনাকে একটু এক্সপ্লেন করছি। সেটা হচ্ছে আমাদের 2টা প্রশ্ন কিন্তু কমপ্লিট। 3 নং যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা কিন্তু আরো সহজ হবে। 3 নং প্রশ্নটা আমরা করব। 3 নং প্রশ্ন যেটা আপনারা ভালো করে পড়বেন সেটা হচ্ছে যে বাক্য রূপান্তর। আচ্ছা, আসুন, বাক্য রূপান্তর কিন্তু হয় 2 ভাবে। ক্লিয়ার? বাক্য রূপান্তর হবে 2 ভাবে। 2 ভাবের মধ্যে একটা ভাব যেটা আছে সেটা একটু খেয়াল করেন। 1 নম্বর যেটা আছে সেটা হচ্ছে সরল থেকে জটিল, জটিল থেকে যৌগিক, বা জটিল থেকে জটিল, জটিল থেকে সরল, এরকম একটা বাক্য রূপান্তর থাকে পরীক্ষায়। অথবা সেকেন্ড যেটা সেটা হচ্ছে অস্থি থেকে নেতিবাচক, অথবা নেতি থেকে অস্থিবাচক, এই টাইপের কিছু একটা থাকবে। আমি কথা বুঝাতে পারছি আপনাদেরকে, রাইট? অস্থি থেকে নেতি, নেতি মানে না বাচক, অস্থি মানে হা বাচক, আর একটা হচ্ছে প্রশ্নবাচক। আপনাদের কথা বলে রাখেন যারা আমাকে দেখছেন যে আপনাদের 35তম বিসিএস থেকে নতুন সিলেবাস স্টার্ট হয়েছে। ক্লিয়ার? এর আগে যে বিসিএস এর লিখিত পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু ঠিক ততটা গুরুত্বপূর্ণ না। আবার বলছি, আগে এক কথা প্রকাশ আসতো, এখন কিন্তু এক কথা প্রকাশ আসে না। ক্লিয়ার? আগে জটিল শব্দ অনেক কিছু আসতো পরীক্ষায়, বর্তমানে কিন্তু শূন্যস্থান আসতো, এখন কিন্তু পরীক্ষায় শূন্যস্থান আসে না। সিস্টেমটা বুঝতে হবে। আপনারা আগের প্রশ্ন দেখতে পারেন, কিন্তু স্টাডি করতে হবে বর্তমান প্রশ্ন অনুযায়ী। বর্তমান মানে 35 থেকে, তার মানে খেয়াল রাখেন 35, 36, 37, 38, 40, 39 তো হয় নাই, তাহলে লাস্ট 5টা বিসিএস এর লিখিত প্রশ্নগুলো বাংলা ব্যাকরণের জন্য প্র্যাকটিস করবেন। অন্যান্য সাবজেক্টে অন্যটা আলাদা, আমার ব্যাকরণের জন্য আমি বললাম যে 5টা প্রশ্ন আপনি একটু প্র্যাকটিস করবেন। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, এখন যে জিনিসটা আপনাকে স্ট্রংলি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই একটা আসবে 6 মার্ক। ক্লিয়ার? আচ্ছা, এই যে 6 মার্কের যে আসবে, আমি 40তম বিসিএস এর কিন্তু সেম কথাগুলো বলেছিলাম, যে কথাগুলো আজকে আপনাদের বলছি প্লাস বলবো। আপনারা যারা আমাকে দেখছেন তাদেরকে আমি বলে রাখছি, এই বাক্য রূপান্তরের যে প্যাটার্নটা আছে এই প্যাটার্নটা দেখবেন। তবে এখানে একটা কথা মনে রাখতে হবে, কোনো ধরনের অর্থের পরিবর্তন করা যাবে না। ক্লিয়ার? আমি বললাম শহীদদের মরণ নেই, তাহলে কি হলো? শহীদদের মরণ নেই, আচ্ছা, এটা নেতিবাচক। নেতিবাচক শব্দ শেষে না থাকবেই। এটা অস্থিবাচক আমি করব, কিন্তু অর্থের কিন্তু পরিবর্তন করব না। তাহলে শহীদদের মরণ নেই এটাকে আমরা অস্থিবাচক করতে পারি, শহীদরা অমর। ক্লিয়ার? এরকম ব্যাপার না। আচ্ছা, তাহলে 3 নং গেল। আসলে 4 নম্বরে কি শিখবো আমরা? 4 নম্বরে আপনারা যে কাজটা করবেন বা 4 নম্বরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে বাক্যের অথবা শব্দের, একচুয়ালি বাক্যেরই আসে শুদ্ধিকরণ। বাক্যের শুদ্ধিকরণ যেভাবে হয়, ফার্স্ট হচ্ছে প্রয়োগ অপপ্রয়োগ, সরি প্রয়োগ নয় অপপ্রয়োগ থাকবে। অপপ্রয়োগ মানে কি জানেন? আচ্ছা, আমি বুঝাই। অপপ্রয়োগের মানেটা হচ্ছে প্রয়োগটা সঠিক নয়, তার মানে হচ্ছে যেখানে বিশেষ্যপদ হওয়ার কথা ছিল সেখানে বিশেষ্য না হয়ে বিশেষণ পদ হবে, এটাই হচ্ছে অপপ্রয়োগ। আমি কথা বুঝতে পারছি? অপপ্রয়োগের মানেটা কি আমি আবার বলছি। অপপ্রয়োগের মানেটা হচ্ছে যেখানে বিশেষ্যপদ হওয়ার কথা সেখানে বিশেষণ পদ হবে, যেখানে বিশেষণ পদ হওয়ার কথা সেখানে বিশেষ্য পদ হবে, এটাই ব্যাকরণ ভাষায় বলা হবে অপপ্রয়োগ। এই অপপ্রয়োগ তো থাকবেই, সাথে যেটা আজকে আসলে পড়াবো অ্যাকচুয়ালি আপনাদের এই শুদ্ধিকরণের যে প্যাটার্নটা আছে এই জিনিসটা একটু আপনাদের বলবো, বাংলা বানান রীতির যে কথাটা। ক্লিয়ার? এটাই আমি আজকে পড়াবো আপনাদের। শুদ্ধিকরণের সেকেন্ড যেটা আছে খেয়াল রাখবেন, বাংলা বানান শুদ্ধিকরণ। লিখেন, লিখে সবাই একটু বানান শুদ্ধিকরণ, তাহলে আমাদের কমপ্লিট। এখন অপপ্রয়োগের সাথে বানানও ভুল থাকতে পারে, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখলে আপনারা এটা ক্লিয়ার হয়ে যেতে পারবেন। ক্লিয়ার? এটা আমাদের 4 নম্বর গেল। পাশে আসেন, যেটা আমরা করব সেটা হচ্ছে বাংলা বানান রীতি। একটু খেয়াল করেন, আজকে লিখিত পরীক্ষার প্রশ্নের আলোচনা নিয়ে হচ্ছে বাংলা বানানের নিয়মাবলী। ক্লিয়ার? আমি আবার বলছি, লিখিত পরীক্ষার প্যাটার্নটাই হচ্ছে আজকে বাংলা বানানের রীতি বা নিয়ম কানুন।
ভাইয়েরা আপনারা, এখানে কিছু প্রশ্ন হুবহু আসে এবং আসবে, সেই প্রশ্নগুলো আপনার সামনে আলোচনা থাকবে। একটা কথা আপনাদের বলে দিই, আমি যতটুকু জানি আপনাদের সাথে আমার যতটা সময় ক্লাস হবে, আমার বলছি আপনাদের সাথে আমার যতটা সময় ক্লাস হবে, you'll be sure এই লিখিত পরীক্ষার 30 মার্কের জন্য সর্বোচ্চ একটা বা দুইটা ক্লাস, ইটস মাচ মোর এনাফ। আমি সেভাবে আপনাকে ওভারঅল বুঝিয়ে দেবো, যেন আমার টার্গেট শিখার যে ব্যাপারটা, তার চেয়ে বড় জিনিসটা হচ্ছে আমি পরীক্ষায় যেন কমন পাই এবং আমি যেন লিখতে পারি। আমার তো মনে হয় বিশেষ পরীক্ষা সবচেয়ে সহজ করা হচ্ছে, হ্যাঁ, এই যে 30 মার্কের যে ব্যাকরণ আছে, এই ব্যাকরণে 30 মার্ক। কি কেন ব্যাকরণ 30 মার্ক? বাংলা বানান থেকে কি প্রশ্ন আসছে পর্যন্ত, সেটা আমি আপনাকে একটু এক্সপ্লেইন করে দিচ্ছি। সবাই একটু খেয়াল করেন এবং সবাই একটু দেখেন। প্রশ্নগুলো আমি আপনাকে পড়ে শোনাচ্ছি এবং আমি আপনাকে লিখেও দিচ্ছি প্রশ্নগুলো কি কি হবে বা কি কি হতে পারে। এক নম্বর লিখেন, যে প্রশ্নটা লিখবো আমরা এখন, এক নম্বরে লিখেন, লেখেন বাংলা একাডেমি গণিত। সবাই একটা এক নম্বর প্রশ্ন লিখেন। এক নম্বর প্রশ্ন লিখেন, লেখেন বাংলা বানান বিধির যে প্রশ্নটা আপনাদের সাথে আমি আলোচনা করব, সেটা হচ্ছে এক নম্বর প্রশ্ন, বাংলা একাডেমি গণিত প্রমিত বাংলা বানানের 5টা বা 6টা নিয়ম বলে আপনারা 6টা শিখবেন। যদি পরীক্ষা 5টা নিয়ম আসছিল, ক্লিয়ার? 6টা, 5টাই লিখি আমি, 5টি নিয়ম লিখুন। আচ্ছা, এই যে 5টা নিয়ম লিখুন যে আপনাকে বলা হয়েছে, ক্লিয়ার? আচ্ছা শুনে সবাই, এই 5টা নিয়ম যে আপনাকে লিখতে বলা হয়েছে, ক্লিয়ার? এই প্রশ্নটা এই পর্যন্ত, আবার আমি বলছি, এই প্রশ্নটা এ পর্যন্ত একবার আসছিল, সেটা ছিল আমাদের 38তম বিসিএস। ক্লিয়ার? আবার বলছি, বাংলা একাডেমিতে প্রমিত বাংলা বানানের 5টা নিয়ম। 5টা নিয়ম আপনি একটা সত্যি কথা বলে দিই, আপনি যে বই ফলো করছেন বা যে বই থেকে আপনি আসলে পড়ছেন, আপনি সেই বই থেকে যেটা আপনি পড়ছেন, ক্লিয়ার? ইভেন সত্যি কথা হচ্ছে আমাদের লেকচার শিটেও এই প্রশ্নের উত্তরটা, যে লেকচার শিট আপনার হাতে পেয়েছে, সুন্দরভাবে দেয়া আছে। আপনার একটা কাজ করবে, যে যতভাবে আপনাদের এই নিয়মগুলো পড়া কেন, আমি তো শিওর হতে পারছি যে এবছর এই প্রশ্নটা, মানে আপনাদের 41তম বিসিএস এর লিখিত পরীক্ষা, এই প্রশ্নটা আবার আসবে, আসলে আসবে, রিপিট হবে এই প্রশ্ন। কেন রিপিট হবে তাও বলে দিচ্ছি, কথাটা শুনুন। আচ্ছা, এই যে প্রমিত বাংলা বানানের যে 5টা নিয়ম বা 6টা নিয়ম, আমি আপনাদেরকে উইশ করবো 6টা নিয়ম মুখস্থ করবেন। ক্লিয়ার? কেন করবেন দেখেন, প্রমিত বাংলা বানানের যে 5টা নিয়ম বলা হয়েছে, এই আমাদের লেকচার শিটে যে নিয়মগুলো দেয়া আছে, 6টার মতো দেয়া আছে, আপনারা এই নিয়মগুলো ধরে একেবারে পাই টু পাই মুখস্থ করবেন। আপনাকে কে কি বোঝালো না বোঝালো, কে কি কার কি সিস্টেম বোঝালো, কার কি সিস্টেম নয়, এগুলো কিন্তু ফ্যাক্ট না। কেন ফ্যাক্ট না, আমি আপনাকে উত্তরটা দিচ্ছি। তার সবচেয়ে বড় কারণটা হচ্ছে, ফ্যাক্ট না কেন সেটা আমি আপনাকে এক্সপ্লেইন করছি। কারণ আমরা যখন খুব ছোট ছিলাম, আপনারা জানেন যে আমাদের পরীক্ষায় প্যারাগ্রাফ আসতো, ইংরেজি প্যারাগ্রাফ। ইংরেজি প্যারাগ্রাফে আমাদের কিন্তু বলা হতো, ধরেন দা কাউ অথবা টি স্টল অথবা মাই নেটিভ প্লেস, এই ব্যাপারগুলো পরীক্ষা আমাদের আসতো এবং আমরা প্যারাগ্রাফগুলো কিন্তু মুখস্থ করতাম, কিন্তু কোন প্যারাগ্রাফের ইংরেজি থেকে বাংলা যে অর্থ, সেটা জানার চেষ্টা করতাম না। কেন? কারণ এখানে মুখস্থটা লিখে চেক করে আমাদের পরীক্ষায় লিখতে পারাটাই আমাদের কাছে একটা ব্যাপার ছিল। আপনাদের জাস্ট এটা বলি, এই 6টা নিয়ম যে আমাদের লেকচার শিটে আছে বা আমরা যে বই ফলো করছি সেখানে যে আছে,
এই প্রশ্নের উত্তরটা একেবারে ধরে ধরে পাই টু পাই বর্ণ টু বর্ণ যদি চিহ্নগুলো সহ একদম মুখস্থ করে ফেলবেন, একেবারে মুখস্থ, শেষ কথা। ক্লিয়ার? কারণ এই প্রশ্ন হুবহু আবার আসতে পারে। আমার কথা হচ্ছে আমি মুখস্থ করব, বাসায় বসে আপনি পড়াগুলো লিখবেন এবং পরীক্ষার কেন্দ্রে ঠিক যেমনি আপনার বইয়ে বা আপনার শিটে লেখা ছিল সেই জিনিসটা ঠিক তেমনি গিয়ে আবার ঢেলে দিবেন। কথা ক্লিয়ার না আপনাদের? নিশ্চয়ই বুঝতে পারছি। সো এখানে অন্য কোনো জিনিস আপনার মাথায় আনার প্রয়োজন নেই। আসেন সেকেন্ড প্রশ্নটা কি, বাংলা বানান বিধি থেকে আমরা সেকেন্ড কি প্রশ্নটা পড়ব 5 নম্বরের জন্য। আচ্ছা সেকেন্ড প্রশ্ন হচ্ছে আচ্ছা লেখেন 2 যেটা 5-এর 2 একইভাবে লিখেন বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের আচ্ছা প্রমিত বাংলা বানানের না একটু প্রমিত বাংলা বানান রীতি অনুসারে তৎসম মানে কি সংস্কৃত, রাইট? 6টি নিয়ম লিখুন। ঘটনাটা কি দেখলেন? আচ্ছা এটা আমাদের পরীক্ষা আসছে 36তম বিসিএস এ। দেখছেন আসে কিন্তু খুব খুব কমন। আমি তো মনে করি যে আবার আসবে, সো ডোন্ট টেক রিস্ক। আবার বলছি বাংলা একাডেমি প্রমিত বাংলা বানান রীতি অনুসারে তৎসম শব্দের 6টা নিয়ম। তৎসম শব্দ মানে বুঝুন তো সংস্কৃত শব্দ, যেটা সংস্কৃত শব্দের 6টা নিয়ম আমরা হুবহু, আবার বলছি সংস্কৃত শব্দের আমরা 6টা নিয়ম হুবহু মুখস্থ করব, হুবহু মুখস্থ করব। ক্লিয়ার? এটাও সেম আগের প্রশ্ন ঠিক যেভাবে পড়ছেন এই প্রশ্নের উত্তরটাও ঠিক সেম ভাবে আপনারা করে নেবেন, তাহলে আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে আবার বলছি সেম কোশ্চেন সেম ভাবে একদম প্যারাগ্রাফের মতো মুখস্থ করে পরীক্ষা ঢেলে দিয়ে আসবে। থার্ড যে প্রশ্নটা করব এটা একটু বেশি গুরুত্বপূর্ণ। 3 নং, এটা আমার লাস্ট লেখা, তারপর আমরা পরে চলে যাব। 3 নং এর যে জিনিসটা আছে সবাই খেয়াল করেন। ফার্স্ট যে জিনিসটা এখানে মনে রাখতে হবে সেটা হচ্ছে আবার লিখে দেখেন বাংলা একাডেমি প্রমিত বাংলা বানান রীতি অনুসারে অতৎসম শব্দ, রাইট? এটাই হচ্ছে আমাদের ফ্যাক্ট। দেখেন অতৎসম শব্দের 6টি নিয়ম। এই যে অতৎসম শব্দের যে 6টা নিয়ম আপনাকে লিখতে বলা হয়েছে, এই প্রশ্নের উত্তরটা এর মধ্যে 2টা বিসিএস এ আসছে। একটা হচ্ছে 35তম বিসিএস, আর আমাদের লাস্ট যে বিসিএস ছিল সেটা হচ্ছে 40তম বিসিএস। ভাইরা পড়া 3টা প্রশ্ন লিখলাম না, আমাদের 4টা বিসিএস এ আসছে। 5টা আমাদের 4টা বিসিএস প্রশ্নগুলো কিন্তু ছিল। এই আমার লেখা কিন্তু শেষ। আপনাকে বলে দিই এর মধ্যে আপনাকে নতুন করে টিচারদের কাছে পড়তে হবে। আবার বলছি 2টা জিনিসই পড়তে হবে। একটা হচ্ছে 2 নম্বরে বলছিলাম বাক্য রূপান্তর, এটা পড়তে হবে। আর একটা হচ্ছে শব্দের শুদ্ধিকরণ যেটা আছে, আসলে বাক্যের যে শুদ্ধিকরণ যেটা আছে প্রয়োগ অপপ্রয়োগ, এটা পড়তে হবে। এই 2টা ছাড়া এই যে 3টা প্রশ্ন লিখলাম 3টা আপনি মুখস্থ করবেন। আচ্ছা অতৎসম শব্দ কিভাবে বুঝাই নি আপনাকে, তো অতৎসম শব্দটা আমি একটু ক্লিয়ার করি। আর আপনাদের আসলে প্রশ্ন করার সুযোগ নেই এখানে, থাকলে না হয় সরাসরি কথা বলে আপনার সাথে এই জিনিসগুলো আমি ক্লিয়ার করতে পারতাম। আসেন অতৎসম শব্দ।
ওকে, অতৎসম বলতে আমরা আসলে কি বুঝি সেটাই আমরা অনেকে বুঝি না। আসলে অতৎসম মানে দেখেন, আমাদের যে বাংলা ভাষা, এই বাংলা ভাষার দুইটা গ্রুপ আছে, একটা আছে প্রাচীন গ্রুপ, আর একটা হচ্ছে খেয়াল করেন আধুনিক গ্রুপ। আবার বলছে একটা প্রাচীন গ্রুপ আর একটা কি বলেন তো আধুনিক গ্রুপ। এই যে প্রাচীন গ্রুপ আছে, এই প্রাচীন গ্রুপের অপর নাম হচ্ছে দেশি শব্দ। আচ্ছা, এই যে আধুনিক গ্রুপ আছে, আধুনিক গ্রুপের অপর নাম হচ্ছে খাঁটি বাংলা শব্দ। ওকে, একটু তাকান। দেশি শব্দ, খাঁটি বাংলা শব্দ দুটোই আমাদের বাংলা ভাষার শব্দ, কিন্তু দুইটা দুই ভাষার। কেন দুটাকে আলাদা করা হলো? দুইটা তো আমার বাংলা ভাষা, কিন্তু আলাদা করা আছে। কারণটা কি জানেন? কারণ এই দেশি শব্দের উৎপত্তি বাংলা ভাষা থেকে। আর খাঁটি বাংলা শব্দ যেটা আছে, এটার উৎপত্তি যেটা আছে, এটা হচ্ছে আপনার তৎসম বা সংস্কৃত থেকে। এই খাঁটি বাংলার অপর নাম হচ্ছে তদ্ভব শব্দ। ভাইরা, আমরা একটা কথা বলে দিই, আমাদের উৎসমত যদি শব্দ 5 প্রকার না, এখন তো 4 প্রকার, আমরা 5 প্রকার করব। এর মধ্যে তৎসম বলতে আমরা 3টা শব্দ প্যাটার্ন বুঝি। ফার্স্ট তৎসম, সেকেন্ড অর্ধ তৎসম, থার্ড এই তদ্ভব। কেন তদ্ভব? কারণ এই তদ্ভব শব্দের মূল শব্দ ছিল কিন্তু তৎসম শব্দ। তাহলে অতৎসম শব্দ বলতে আমরা 2টা শব্দ বুঝি। আবার বলি, অতৎসম শব্দ বলতে কিন্তু আমরা 2টা শব্দ বুঝি। এক নম্বর আমরা যেটা বুঝি, সবাই খেয়াল করেন, এক নম্বর আমরা যেটা বুঝি সেটা হচ্ছে দেশি শব্দ, আর 2 নম্বরে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে বিদেশি শব্দ। এই দেশি শব্দের জন্য তেমন কোনো রুলস নাই, বা বিদেশি শব্দের জন্য অনেকগুলো রুলস আছে। এই রুলস লাগিয়ে বলা হয় অতৎসম শব্দ। আমি কি আপনাদের বোঝাতে পেরেছি? আমি জানি না আপনারা আসলে আমার কথাগুলো কতটা বুঝতে পারছেন বা না পারছেন, বাট আমি স্ট্রংলি মনে করি যে আপনারা আমার কথাগুলো আসলে বুঝতে পারছেন। ওকে, আচ্ছা, তো যে কথাটা আপনাদের সাথে আমার আলোচনা ছিল সেটা মোটামুটি কিন্তু শেষ। আমি আপনাদের প্রশ্নগুলো বলে দিতে পারলাম। আর আরেকটা কথা আপনাদের এখানে বলে দিই আমি, সেটা হচ্ছে আপনাদের আরো 2টা জিনিস লিস্ট দিতে পারবে। সেটা হচ্ছে নত্য বিধানের 6টা নিয়ম আর সত্য বিধানের 6টা নিয়ম। এই 6 যে 12টা নিয়ম আছে, এই 12টা নিয়ম আপনারা নিজেদের পড়ে ফেলবেন। ক্লিয়ার কথাটা আপনাদের? আচ্ছা, এই 12টা নিয়ম পরীক্ষায় আসতে পারে বলে আমার ধারণা। তো যেহেতু আসতে পারে বলে ধারণা, তাই আপনারা এই জিনিসগুলো রেগুলার ভাবে পড়তে হবে। আচ্ছা, আমি আবার বলে দিই, প্লিজ সবাই আমার কথা একটু বুঝেন। আপনাদের লিখিত পরীক্ষার জন্য আমাদের যে সিলেবাস দেয়া আছে, সেই সিলেবাসে কিন্তু লেখা আছে সিলেবাস আলোচনা হিসেবে করলাম। বানান ও বানানের নিয়ম, বানান ও বানানের নিয়মটা কিছু আমি পড়াবো আপনাদেরকে। তার আগে তার কথা বলে দিই যে 3 ধরনের বানানের কথা বললাম না, বানানের নিয়মগুলো, আপনারা এই বানানের নিয়মগুলো রিকোয়েস্ট ফ্রম মাই হার্ট আমি আপনাকে বলছি, আপনারা এই নিয়মগুলো প্যারাগ্রাফের মতো একদম ঠাড়া মুখস্থ করবেন। ক্লিয়ার? আমি পড়াবো এগুলো, যদি অনলাইন সরাসরি থাকলে আপনার সাথে আমি মিশে বা আপনার সাথে কথাবার্তাগুলো বলে বলে আমি স্টেপ বাই স্টেপ পড়াতে পারতাম, কিন্তু সরাসরি তো না। এটাই কিন্তু সমস্যা হয়ে গেছে। হ্যাঁ, সমস্যা না, এটাও একটা ভালো দিক। তাই আমি আপনাদেরকে এই জিনিসগুলো কমপ্লিট করিয়ে দেবো এবং কমপ্লিট করানোর চেষ্টা করব, যেন আপনারা এই জিনিসগুলো ধরতে পারেন বা এই জিনিসগুলো আপনারা বুঝতে পারেন। রাইট? আমাদের লেকচার এর কে দেয়া আছে বাংলার নিয়ম নীতি অনুযায়ী, নিয়মাবলী অনুযায়ী সমাজ সমাজ প্রত্যেকগত লিঙ্গগত বচনগত যুক্তগত সংযুক্ত বানান সমূহ। রাইট? এই বানান সমূহ যেগুলো আছে সেগুলো আপনাদেরকে আলোচনা করবো আমি। আর তার মধ্যে আমি যে 3টা প্রশ্ন আপনাকে আমি লিখে দিচ্ছি, আপনাদের আমার রিকোয়েস্ট এই 3টে জিনিসের যা যা আছে, ক্লিয়ার, এই জিনিসগুলো প্লিজ প্লিজ জাস্ট সবার আগে মুখস্থ চাই, কারণ এগুলো বোঝার চেয়ে মুখস্থ করা খুব জরুরি। আর এই জিনিসগুলো আপনারা এমনি পারবেন, যে নিয়মগুলো আছে নিয়মগুলো আপনারা এমনি পারবেন। তারপর আমি নিয়মগুলো একটু লিখে দেবো আজকে আপনাদের। ক্লিয়ার? যথাসম্ভব লিখে দেওয়ার চেষ্টা করবো। আপনার সাথে আমার যে সময় আছে এই সময়ের মধ্যে আমি যথাসম্ভব ট্রাই করবো। তারপরে আমি আপনাদের জাস্ট বলে দিই, আপনাদের প্রশ্নের যে প্যাটার্ন ছিল, প্রশ্নের প্যাটার্নের যে আলোচনা ছিল, আলোচনা কিন্তু আমি শেষ করে দিলাম। এরপর আমার মনে হয় না এই আলোচনাগুলো নিয়ে আপনাদের তেমন একটা ঝামেলা হবে। কি পড়বেন না পড়বেন নিজেই বুঝে যাবেন।
আচ্ছা আসেন, এখন আমরা যে কাজটা করবো, আমি আবার বলে দিই, আপনাদের সাথে আমার আলোচনার ব্যাপারটাই হচ্ছে সেটা কি, কোনটা খেয়াল করেন, আপনাদের সাথে আমার আলোচনার ব্যাপারটাই হচ্ছে সেটা যে কিভাবে আমরা এই প্রশ্নের উত্তরগুলা শিখতে পারি। বাগধারা আপনারা পারবেন, শব্দ গঠন আপনারা পারবেন, তারপর আমি আপনাদেরকে পড়াবো। বাক্য রূপান্তর কিন্তু আপনারা পারবেন, তারপর আমি পড়াবো। বাক্য শুদ্ধিকরণ যেটা আছে এটাও আপনারা পারবেন, আমিও তারপরে এটা পড়াবো। আচ্ছা, তাহলে এই যে জিনিসগুলো বলা, ওই যে বাংলা বানান রীতি যেটা, এটাও আমি আপনাদেরকে পড়াবো। সো টেনশনের কোনো কারণ নাই, যথাসম্ভব আমি চেষ্টা করবো আপনাদের। আমি বাংলা বানানের যে 6টা নিয়ম, এই যে তিনটা প্রশ্ন, এটা লিখে আজকে আপনাদের ক্লাসটা আমি শেষ করে দেবো। নেক্সট ক্লাস যে ক্লাস হবে সেই ক্লাসে আমি আবার আপনাদেরকে এই বাকি যে পড়াগুলো আছে সেই পড়াগুলো কমপ্লিট করব। আমার মনে হয় কি জানেন, আপনার দুইটা ক্লাস করলে ইটস এনাফ, দুইটার পরে আর আবার একটা ক্লাস করা লাগে না। ক্লিয়ার? কারণ এই যে পড়াগুলো আমি বললাম, সেই পড়াগুলো আপনারা যে কোনো বই থেকে, যে কোনো লেকচার শিট থেকে, যে কোনো জায়গা থেকে আপনারা এই জিনিসগুলো দেখে কমপ্লিট করে নিতে পারেন। এবং কমপ্লিট করে নিলে আমার মনে হয় যে পড়াটা আমার বোঝাটা বা শেখাটা আপনাদের কমপ্লিট হয়ে যাবে। তারপর আসেন, আমি যেহেতু আপনাদের দায়িত্বে আছি, আমি ট্রাই করছি আপনাদের এই পড়াগুলো লিখে দেওয়ার জন্য। আমি পড়াগুলো লিখে প্লাস বুঝিয়ে প্লাস শিখিয়ে দিতে পারি, সেই জিনিসের সেই ব্যবস্থাটা যেন আমি আপনাদেরকে করতে পারি। ওকে, আচ্ছা, এবার যে কথাটা বা যে জিনিসটা আমি আপনার সাথে ডিসকাস করতে চাচ্ছি, সেই পড়াটা বা ডিসকাশন ব্যাপারটা হচ্ছে, ওকে 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 আচ্ছা, লেখেন 1 নম্বর। আমরা যেটা লিখবো শিখবো সেটা হচ্ছে, লিখেন প্রমিত বাংলা বানানের 5টি নিয়ম। আমরা 5টা নিয়ম লিখি, কারণ 5টা নিয়ম পরীক্ষা আসে, এই 5টা নিয়ম আমি একটু লিখে দিয়েছি। লেখেন সবাই। একটা লাইন করে লিখতে থাকেন, আমি আপনাকে একটা লাইন করে আপনাকে আমি বোঝাতে থাকি এবং আপনাদেরকে ব্যাপারগুলো ক্লিয়ার করতে থাকি। লেখেন বাংলা বানান বিধি অনুসারে প্রমিত বাংলা বানানের বানানের 5টি নিয়ম লেখেন নিম্নরূপ। নিম্নরূপ মানে নিচে দেওয়া হলো। 1 নাম্বার লিখেন সবাই, সবাই 1 নাম্বার লিখেন। লিখেন যেসব শব্দে, সবাই একটু খেয়াল করেন এবং একটু সুন্দরভাবে লেখার চেষ্টা করেন। ওকে, আমি আপনাকে সুন্দরভাবে লিখে দিচ্ছি। দেখেন যেসব শব্দে রস্বই অথবা দীর্ঘই, দীর্ঘই বা রস্ব অথবা দীর্ঘ শুদ্ধ দেখেন কেবল সেসব শব্দে, দেখেন কেবল সেসব শব্দে রস্বই বা রস্ব উ এবং তার কার চিহ্ন। রস্বই এর কার চিহ্ন হচ্ছে রস্বইকার, আর রস্ব উ এর কার চিহ্ন হচ্ছে রস্যকার, কমা দিয়ে দিন। আমি এটাকে আপনাকে এক্সপ্লেইন করছি। অনেক শব্দ আছে যে শব্দের শেষে রস্বইও কারেক্ট, দীর্ঘইও কারেক্ট, রস্ব উ কারেক্ট, দীর্ঘ উ কারেক্ট। যদি এমন শব্দ আমরা পাই, সেই জায়গায় আমরা রস্ব বা রস্ব উ, রস্বই বা রস্ব উ অথবা এভাবে লিখতে পারি, এই আমরা ব্যবহার করব, সেটাই বলা হচ্ছে। উদাহরণ 3-4টা করে দিবেন। ফার্স্ট লিখেন শ্রেণী। শ্রেণী রস্বই দিয়ে হয়, দীর্ঘই দিয়ে হয়, বা আমরা বলাই হয়েছে রস্বই বা রস্ব উ ব্যবহার করব। লিখেন শ্রেণী, এরপর লিখেন পদবী,
এরপর লিখেন রচনাবলী, এরপর লিখেন সূচিপত্র, তারপর লিখেন ইত্যাদি। একটা কথা বলে দেই ভাইরা, এই যে একটা গোছটা লিখলাম, এই রস্বই এটা দীর্ঘইও কিন্তু কারেক্ট, কিন্তু আমরা যেটা করব সেটা হচ্ছে রস্বইটা দিয়ে আমরা লিখব। আচ্ছা, পদবী এভাবেও কারেক্ট, এভাবেও কিন্তু কারেক্ট, কিন্তু আমরা রস্বই দিয়ে লিখব, রাইট? তাহলে দীর্ঘই জিনিসটা এখানে অ্যাভয়েড করব, এটা হচ্ছে আমার এক নং সূত্র। এবার আসলে দুই লিখেন রেফের পর, রেফ পর্যন্ত লেখেন রেফের পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। আমার তো মনে হয় আমরা এখন এটা মুখস্থ করার কথা। যেমন কার্য, সূর্য, অর্জন ইত্যাদি। লিখেন সবাই, লেখাগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি আবার বলে দিই, যে শব্দের উপরে রেফ থাকবে সেই শব্দের দ্বিত্ব হবে না। তার মানেটা কি দেখেন, দ্বিত্ব মানেটা কি? যেমন কা, এটা লিখলাম, রেফ দিলাম, তাহলে সেটা একটা জফলা হবে। অন্য বর্ণ হতে পারে, তবে জফলা কিন্তু হবে না। কথা বললেন না, বোঝার কিছু নেই। ওকে, এটা হবে না। সূর্য আমরা এভাবেই লিখবো, এটা লিখবো না, এটা বলা হয়েছে। তাহলে 1 আর 2 গেল, আসেন 3 নিয়ে আলোচনা করি। তিনের যে নিয়মটা আছে, সবাই নিয়মটা একটু লিখেন। তিনের নিয়মটা একটু কঠিন, তবে মুখস্থ করে ফেলবেন। সন্ধির একটা নিয়ম আছে, লেখেন সন্ধির ক্ষেত্রে, লেখা সবাই সন্ধির ক্ষেত্রে ক, খ, গ, গহ, লেখেন পরে থাকলে, এটা ওরা বুঝবেন না, বুঝার কোনো কিছু নাই, এটাও বুঝবেন। লিখেন পরে থাকলে পূর্ব পদের অন্তঃস্থিত ম অনুসারের স্থানে অনুসার হবে। ব্যাপারটা বুঝাচ্ছে, একটু সে খেয়াল করে, এটা কঠিন কোনো জিনিস না, এটা সহজেই পারবেন। এটা বুঝতে ফেলি, খেয়াল করে। তাহলে আমি লিখলাম অহং যোগ কার সমান হচ্ছে অহংকার। ওকে, অহং যোগ কার অহংকার। এরপর দেখে লিখলাম সংযোগী সমান কি বলতো সঙ্গী। যেহেতু অনেক উদাহরণ আছে, তারপর আপনারা লিখবেন ইত্যাদি। ব্যাপারটা একটু জাস্ট দেখেন, অহং যোগ কার, দেখেন সন্ধির ক্ষেত্রে ক, খ, গ, ঘ পরে থাকে, তার মানে জানেন? আচ্ছা আসেন, সন্ধি তো দুইটা বিচ্ছেদ থাকে, এই একটা বিচ্ছেদ অংশ, এই একটা বিচ্ছেদ অংশ। আচ্ছা, এই বিচ্ছেদের প্রথম অংশটা বিচ্ছেদ, দেখেন এই দ্বিতীয় বিচ্ছেদের আগে যদি ক, কই, গ এই টাইপের কিছু যদি থাকে, এবং তার আগে যদি ম অনুস্বার থাকে, তাহলে এই ম অনুস্বারটা অনুস্বার হয়ে যাবে। তাহলে দেখেন অহকার, অহকার, ঠিক আছে, ম অনুস্বারটা অনুস্বার হয়ে গেছে। সগীত, সগীত, ঠিক আছে, ম অনুস্বারটা ম যেটা আছে এটা অনুস্বার হয়ে গেছে।
সূত্রটা কি দাঁড়ানো? প্রথম শব্দের শেষে ম অনুস্বার থাকবে, ম হসন্ত থাকবে। আচ্ছা, দ্বিতীয় শব্দের প্রথমে ক খ গ গ থাকবে। আবার বলছি, প্রথম অংশের শেষে তো ময়নিস হসন্ত থাকবে, দ্বিতীয় অংশের ফার্স্টে ক খ গ গ থাকলে এই ম অনুস্বার হসন্ত যেটা এটা অনুস্বার হয়ে যাবে। ইটস ভেরি সিম্পল। আমার মনে হয় এটা নিয়ে আপনাদের চিন্তা বা চেতনার মতো কারণ ক্লিয়ার এটা? আসেন এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে, এটা গেল আমাদের 3 গেল, আসেন 4 গেল। এটা আরো সহজ, শব্দের শেষে বিসর্গ দেখেন, শব্দের শেষে বিসর্গ থাকবে। যেমন কার্যত, প্রথমত, মূলত ইত্যাদি। আগে মূলত প্রথমতদের একটা অনুস্বার থাকতো, সরি একটা বিসর্গ থাকতো। এই বিসর্গ একটা ব্যবহার করি, এভাবে বিসর্গ লিখতে হয়। আর এই যে জিনিসটা আমরা অনেকে লিখি এটা কিন্তু কোলন, মনে এটা কিন্তু বিসর্গ। আর কোলনের ভিতর অংশটা কিন্তু ভরাট থাকে। আবার বলি কোলনের ভিতর অংশটা ভরাট থাকে, এটা হচ্ছে বিসর্গ, এটা হচ্ছে কোলন। ক্লিয়ার? আই থিংক ইটস ক্লিয়ার। এরপর আসেন 5 নাম্বার। 5 নাম্বারের কথাটা সহজ, জিনিসটা একটু এক্সটেন্ডেড। আমি যদি এক্সটেন্ডেড লিখবো, কারণ আমি আগেও বলেছি এই জায়গায় যে শব্দগুলো আছে বা যা যা আছে এগুলো ধরে একদম ঠাডা মুখস্থ, মানে হুবহু আমরা মুখস্থ করবো। হুবহু বর্ণ টু বর্ণ, পাই টু পাই এই লাইনগুলো মুখস্থ করবেন। আমি বুঝিয়ে দিচ্ছি অলরেডি। ক্লিয়ার? চিন্তার কিছু নাই, এগুলো ধরে একদম নিখুঁতভাবে মুখস্থ করে ফেলবেন আপনারা। এখন আসেন এইভাবে লিখেন, পাঁচ নাম্বার লিখেন সব অতৎসম শব্দ। দেখেন, অর্থাৎ দেশি, বিদেশি, মিশ্র। লেখেন মিশ্র শব্দে, দেশি বিদেশি মিশ্র শব্দে দেখেন মিশ্র শব্দে কেবল হ্রস্ব ই বা হ্রস্ব উ এবং এদের কার চিহ্ন, হ্রস্ব ই বা হ্রস্ব কার চিহ্ন, রাইট? লেখেন ব্যবহার হবে। এই কথাটা আমরা আগেও করেছিলাম। হ্যাঁ, আপনারা জানেন বিদেশি শব্দের শেষে কখনোই দীর্ঘইকার বা দীর্ঘকার হয় না, হ্রস্বকারে হয়। এই কথাটাই হচ্ছে এটা। বিদেশি শব্দের ক্ষেত্রে অতৎসম বলতে আমি দেশি বিদেশি বা মিশ্র জানি, তো কি হয় দেখেন, আমি লিখলাম দেখেন আরবি, লাস্টে দীর্ঘ না হলে কি হবে, হ্রস্ব লেখা হবে। ওকে, আরবি কিন্তু আমরা আগে এইভাবে লিখতাম, আরবি এইভাবে লিখতাম, কিন্তু এটা হবে না। লেখেন আরবি, আসামি, আসামি কিন্তু এই কি আরবি শব্দ। এটাকে ইংরেজি, ইংরেজি কিন্তু একটা ইংলিশ শব্দ, মূলত মনে হয় আপনার মেবি পর্তুগিজ শব্দ। ইংরেজি শব্দটা, ইংরেজি শব্দটা নিজেকে পর্তুগিজ শব্দ সম্ভবত, আমি ঠিক মনে নেই, তবে এগুলো
দেখেন ইত্যাদি। আপনাদের সেটা মনে করেন বিদেশি শব্দ, বিশেষ করে এই কথাটা বিদেশি শব্দ এর শব্দের শেষের বর্ণটা কখনো দীর্ঘান বা দীর্ঘ হবে না, সবসময় রসুগান বা রসুগান। ক্লিয়ার এটা আপনাদের? দেখেন এটা ক্লিয়ার কিনা। আশা করি আপনারা আমার কথাগুলো না ঠিক বুঝতে পারছেন, পারার কথা। আর আপনারা বুঝতে পারছেন কিনা সেটাও আমি ঠিক ক্লিয়ারলি ঠিক জানি না, তবে আশা করছি বুঝতে পারছেন, আশা করছি। কারণ এখানে একটু প্রবলেম হয়ে গেছে, আমার ল্যাপটপের যে ক্যামেরা আছে ক্যামেরাটা কাজ করছে না, কেন করছে না জানি না, হয়তো দুর্ভাগ্য, তাই ফোনে কানেক্টেড হয়েছে। আশা করি তেমন একটা সমস্যা আপনাদের হচ্ছে না, আশেপাশের সাউন্ড গুলো আপনাদের প্রবলেম আশা করি হচ্ছে না। তবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। ল্যাপটপে একটু প্রবলেম ছিল, আর এই তো ক্যামেরা ট্যামেরা সবই আছে এখানে, বাট ক্যামেরাটা কাজ করছিল না, তারপর ফোনে কানেক্টেড হয়েছে। আশা করি আপনাদের তেমন একটা সমস্যা হয়নি। যদি হয়ে থাকে, আমি ঠিক জানি না, যদি হয়ে থাকে তাহলে আন্তরিকভাবে অনিচ্ছায় কিন্তু দুঃখ প্রকাশ করছি, আর কি করবো বলে। ক্লিয়ার? তারপর আমি যাই হোক, প্রথম যে আপনাদের যে আলোচনা করতে পারলাম যে শব্দের যে কোন শব্দের যে কি কি আসবে, যে 30 মার্কের যে পড়াটা আলোচনা করতে পারলাম, আপনার কাছে রিকোয়েস্ট থাকবে ওই 30 মার্কের পড়াটা প্লিজ নিজেদের বই। আমি যে লিখলাম না 5টা, আপনি এই 5টা না মুখস্থ করে ফেলে একবারে তারিখ কমা সহ সব যা লিখছি একবারে হুবহু আমাদের লেকচার শিটে দেয়া আছে। আমি বুঝাই দিচ্ছি, বাট আমাদের লেকচার শিটে সুন্দর করে দেয়া আছে। তারপর মন না পড়লে আপনি অবশ্যই যে কোনো বাজারের বই যেগুলো কিনছেন সেগুলো কোনো একটা জায়গা থেকে পড়ে ফেলবেন। ঠিক আছে? পড়ে ফেলবেন মানে মুখস্থ করে ফেলবেন। নেক্সট যে ক্লাস আপনার সাথে দেখা হবে, আমি যে বাক্য রূপান্তর এবং শব্দের শুদ্ধিকরণগুলো একবার কমপ্লিট করে দেবো। ক্লিয়ার? খেয়াল করবেন। এবার আমরা শিখবো তৎসম শব্দের 6টা নিয়ম। খাতায় লিখে নিন। তৎসম শব্দের 6টা নিয়ম একটু আলোচনা করব। লেখেন সবাই তৎসম শব্দের 6টি নিয়ম। লিখছেন? এবার এভাবে লিখেন যে প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে তৎসম শব্দের 5টি নিয়ম। আমি এটাও 5টাই লিখাচ্ছি বা 6টা লিখেছি, যাই হোক আপনি এভাবে একটু পড়ে ফেলবেন, পড়ে ফেললে আশা করি প্রবলেমটাও সলভ হয়ে যাবে। ওকে, 5টা বা 6টা নিয়ম যাই বলেন, দেখলে ইনশাআল্লাহ এই প্রবলেমটা সলভ হয়ে যাবে বলে আশা করছি। তাহলে আশা করি কোনো সমস্যা হবে না। ওকে, 1 নম্বর লিখে 1 নম্বর লিখে লেখে এই নিয়মে, দেখেন প্রথমটা কি নিয়ম, কি কেমন নিয়ম জানি না। দেখেন এই নিয়মে বর্ণিত ব্যতিক্রম ছাড়া, দেখেন ব্যতিক্রম ছাড়া তৎসম বা সংস্কৃত শব্দের নির্দিষ্ট বানান অপরিবর্তিত থাকবে। লিখে এই নিয়মে বর্ণিত ব্যতিক্রম ছাড়া তৎসম বা সংস্কৃত শব্দের নির্দিষ্ট বানান অপরিবর্তিত থাকবে। লিখছেন? আচ্ছা, এবার লিখেন 2। আচ্ছা, 2 এ আপনাকে একটু হেল্প করছি।
দুই এসে আমরা কি করবো জানেন, একটু খেয়াল করেন। আমরা একটু আগে মুখস্থ করেছিলাম না এক রঙের যে ব্যাপারটা, এটা আমরা লিখবো দুই। আবার বলি, বাংলা বানান রীতির এক, এখানে এসে লিখবো দুই। বাংলা বানান রীতির দুই, এখানে এসে তিন। বাংলা বানান রীতির তিন, এখানে হবে চার। তাহলে চারটা করে শেষ। আমি কথা বলতে পারিনি আপনাদেরকে, আমি আবার বলছি। এক তো এক গেল, দুই বাংলা বানান রীতিটা লিখছি না, বানান বাংলা রীতি, এটা এক নং, এটা দুই নং। আচ্ছা, একটু আগে লিখলাম না দুই নং, এটা হচ্ছে তিন নং। একটু আগে লিখলাম না চার নং, এটা হচ্ছে তিন নং, এটা হচ্ছে চার নং। তার মানে একটু আগে আমরা লিখেছিলাম ওই যে দুইয়ে, মনে আছে যে সব শব্দে রস ই বা রস ও, সরি, যেসব শব্দে রস ই বা দীর্ঘ ই, রস ও বা দীর্ঘ ও, এই যে ডট 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 সামনে ছিল। আচ্ছা, দেন আমরা বলেছিলাম রেফের পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। মনে আছে না কথাটা? এটা চার হিসাবে লিখব সন্ধির ক্ষেত্রে। মনে আছে ক খ গ গহ ডট 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 জানতে লিখছি। এই তিনটা নিয়ম নতুন করে খাতায় লিখে নিতে সব। সবাই লিখে নেন, আগের নিয়ম থেকে দেখে দেখে এই জায়গায় এই নিয়মটা লিখে ফেলেন। লেখা হয়েছে, একটু লিখে নেন। আচ্ছা, এবার আসেন 5 নাম্বারটা লিখি। 5 নাম্বার লিখেন পাঁচ নাম্বার লিখেন সংস্কৃত লেখেন সংস্কৃত ই প্রত্যয়ান্ত শব্দের দীর্ঘকারান্ত রূপ লিখে আমি বোঝাচ্ছি। সমাসবদ্ধ হলে সংস্কৃত লেখেন ব্যাকরণ, সংস্কৃত ব্যাকরণের নিয়ম অনুযায়ী সেগুলোতে রস্য ইকার হয়। আমি বুঝাচ্ছি জিনিসটা কি, লিখেন না। আমি লিখলাম গুণী, কিন্তু যখন সমাসবদ্ধ করব গুণীজন, তখন রস্যইকার হবে। যদি প্রাণীর ক্ষেত্রে শব্দটা অ্যাকচুয়ালি মিলে না, প্রাণী কিন্তু এখন দল দিয়ে রস্যইকারই হয়, কিন্তু নিয়মটা কি দেখেন, প্রাণীতে বানানটা আসা এবং চেঞ্জ, এটা নিয়মের মধ্যে আসা, তাই এটা লিখব না। লেখেন মন্ত্রী, মন্ত্রীও কিন্তু এখন রস্যইকার দিয়ে লিখে মন্ত্রী, কিন্তু যখন আমি বলবো মন্ত্রিসভা, কি ব্যাপারটা দেখেন, সংস্কৃত শব্দে ইন প্রত্যয়ান্ত শব্দের শেষে,
ইন প্রত্যয় গুণী গুণ যোগ ইন ভাঙলে হয় মন্ত্রী রাইট মন যোগ কি হবে বলতো 3 অথবা কি বলতো ইন প্রত্যয় হয় শব্দের দীর্ঘ কারান্ত সমাসবদ্ধ হলে দীর্ঘ কারান্ত মানে কি জানেন লাস্টে কারান্ত মানে শব্দের শেষ কারান্ত মানে হচ্ছে কার যোগ অন্ত মানে শেষে দীর্ঘ কারান্ত মানে শেষে দীর্ঘ ইকার আছে দীর্ঘ ইকার যদি হয় আবার বলি কোন শব্দের শেষে দীর্ঘ ইকার আছে এটা যদি সমাসবদ্ধ হয় কথাটা হচ্ছে এটা তবে ঘটনা আছে কিছু শব্দ আছে যার শেষে ইন প্রত্যয় থাকে মানে শব্দকে বিশ্লেষণ করলে লাস্টে একটা ইন পাবো ক্লিয়ার কথাটা এরূপ শব্দ যদি কখনো সমাসবদ্ধ হয় তাহলে সংস্কৃত নিয়ম অনুসারে সেগুলো রস্বইকার হবে আবার বলি যেমন গুণী ভাঙলে হয় গুণযোগ ই ক্লিয়ার আছে এই গুণের লাস্টে একটা দীর্ঘ ইকার আছে ক্লিয়ার আছে এই শব্দটা যখন কি হলো সমাসবদ্ধ হলো যেমন গুণীজন তাহলে গুণীর জন হবে ষষ্ঠী তৎপুরুষ সমাস গুণীজন গুণীর জন হলো মন্ত্রী মন্ত্রী পরিষদ মন্ত্রী বিষয়ক পরিষদ বা মন্ত্রী বিষয়ক সভা মন্ত্রিসভা মধ্যমধ্যবী কর্মধারা অর্থাৎ যখন সমান মতো হবে তখন এই দীর্ঘটা কি হয়ে যাবে রস্বইকার হয়ে যাবে একবার আমরা প্রাণী জগৎ বলতে পারি প্রাণী বিদ্যা বলতে পারি কিন্তু প্রাণী বাদটা এখন দীর্ঘিকার না রস্বইকার দিয়ে লেখা হয় ক্লিয়ার এই পাঁচটা মুখস্থ করে ফেলবে ক্লিয়ার আপনাদের এটা আচ্ছা ফাইন তো আশা করি এই জিনিসটা আপনাদের না বোঝার কোনো কারণ নাই অলরেডি 6টা বেজে গেছে আর মেবি নামাজের টাইম হয়ে যাচ্ছে আমি তারপরও এটা আলোচনা করে দিই নামাজের পূর্ব পর্যন্ত আচ্ছা এরপরে যে জিনিসটা আমরা করব সেই জিনিসটা আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি আপনাকে এরপর এখানে অতৎসম শব্দের 6টি নিয়ম 6টি না 5টা করে নিয়মই লিখি আমি ক্লিয়ার দেখেন অতৎসম শব্দের 5টা বা 6টি নিয়ম লেখেন অতৎসম বানানের নিয়ম 1 নম্বর লিখেন একটু দ্রুত লিখাচ্ছি দেখেন বস্তুবাচক ও প্রাণীবাচক বস্তুবাচক প্রাণীবাচক মিনিটটা বুঝাচ্ছে আমি লিখেন আপনারা তৎসম শব্দের শেষে লেখেন তৎসম শব্দের শেষে রস্বইকার হবে যেমন গাড়ি বাড়ি পাখি ইত্যাদি শর্ত কিন্তু দুইটা একটা হচ্ছে বস্তুবাচক হতে হবে বা প্রাণীবাচক হতে হবে আবার কথা হচ্ছে এটা অতৎসম হতে হবে অর্থাৎ তৎসম শব্দ হওয়া যাবে ক্লিয়ার এটাই যেমন গাড়ি বাড়ি পাখি এগুলো তৎসম শব্দ না তাই লাস্টের যে দীর্ঘ আছে কি হবে রস্বইকার হবে দুইটা খুবই সহজ দেশ জাতি ও ভাষার নাম লিখতে সর্বদাই রস্বইকার হবে দেশের নাম জাতির নাম ভাষার নাম একটু আগে আমরা পড়ছিলাম কিন্তু যেমন জাপানি জার্মানি নেপালি ইত্যাদি
3 নম্বর লিখেন বিদেশি শব্দের বানান বাংলায় লেখার সময় মূর্ধন্য ষ ও মূর্ধন্য ণ না হয়ে দন্ত স ও দন্ত ন হবে। এবার একটা উদাহরণ দিই আপনাদেরকে। স্টেশন, গভর্নর, স্টুডিও। ইত্যাদি। স্টুডিও বানানটা নিয়ে একটু ঝামেলা আছে। স্টুডিও মেবি একটু অন্যভাবে লেখা হয়। যেমন আপাতত থাক, আমরা মেইন পয়েন্টটা কিন্তু জাস্ট খেয়াল করে চলে গেলাম। স্টুডিও লিখলাম না, স্টেশন, রাইট, ইত্যাদি দুটোই লিখি। একটু তারা মনে রাখবেন, কোন শব্দের সাথে মূর্ধন্য ষ বা মূর্ধন্য থাকলে এটা 100% সংস্কৃত শব্দ। তাহলে আমরা বেসিক্যালি জানি অতৎসম শব্দের ক্ষেত্রে কখনো মূর্ধন্য ষ মূর্ধন্য জীবনও হবে না, কখনোই হবে না। ক্লিয়ার? স্টেশন, গভর্নর, কর্নার, ক্লিয়ার? একটু খেয়াল রাখতে হবে, খুব শত শত শব্দ আছে। ওকে, আমি যদি বলি স্কুল, মাস্টার, আচ্ছা মাস্টার বললাম, মাস্টার এইভাবে লিখতে হবে, রাইট? তত শব্দ কেমন শব্দ? ইংরেজি শব্দ। এই মূর্ধন্য মূর্ধন্যটা 100% সংস্কৃত শব্দ হবে। ওকে, আচ্ছা এরপর আসি। তারপরে যেটা আমরা লিখবো, এটা আমরা অলরেডি জানি, যে বর্ণের উপর রেফ থাকবে সে বর্ণের দ্বিত্ব হবে না। এটা আমরা একটু আগে পড়ছিলাম। যেমন কার্য, সূর্য, অর্জন ইত্যাদি। 5 নম্বর লিখেন স্ত্রীবাচক শব্দের শেষে সর্বদাই দীর্ঘ ইকার হবে। যেমন যুবতী, মানবী, তরুণী ইত্যাদি। ছয় লিখেন ছয়ের এটা খুব গুরুত্বপূর্ণ, রাইট? আসলে গুরুত্বপূর্ণ, কেন গুরুত্বপূর্ণ আমি আপনাকে বলছি। লিখেন বাংলায় প্রচলিত বিদেশি শব্দ সাধারণত বাংলা ভাষার ধ্বনি পদ্ধতি অনুযায়ী জ লিখতে হবে। এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ।
একটু খেয়াল রাখবেন বিদেশি শব্দে নরমালি আমরা সহজ কথা বলে দিই, বিদেশি শব্দে এই জ লিখবেন না, সব সময় এই জ হবে শেষ, এক কথায় বলতে হবে। আমি উদাহরণ দিচ্ছি, যেমন দেখেন কাগজ, যেমন দেখেন চাকা, এইভাবে হবে না, জাকাত শব্দটা হবে এইভাবে। ওকে, বাজার, বাজার কিন্তু ফার্সি শব্দ, বাজার, তারপর জাহাজ, জাহাজ কিন্তু আবার আরবি শব্দ। ওকে, তো বন্ধুরা আমি মোটামুটি আপনাদের সাথে ট্রাই করলাম এই জিনিসগুলো বুঝিয়ে দেওয়ার জন্য, আশা করি সবাই বুঝতে পেরেছে। আপনারা নেক্সট ক্লাসে যেটা ট্রাই করবেন বা যেটা আপনারা করবেন সেটা হচ্ছে যে এই যে পরে আমি বলে দিলাম, নেক্সট ক্লাসে নেক্সট জিনিসটা আলোচনা করতে হবে। আপনাদেরকে বলে দিই, টিচারদের সহযোগিতা অন্তত দুইটা টপিক আপনাকে পড়তে হবে। ফার্স্ট যে টপিকটা পড়তে হবে সেটা হচ্ছে যে বাক্য রূপান্তর, আর সেকেন্ড যে টপিকটা আপনাকে পড়তে হবে সেটা হচ্ছে বাক্যের শুদ্ধিকরণ। এই দুটা নেক্সট ক্লাসে ছিল পড়বার। শব্দের যে গঠনটা আছে, যদি আমি ক্লাস মেনটেন করে আপনার সাথে আসি বা যদি দেখা হয় তাহলে আজকে আবার আলোচনা হবে। তবে প্রথমে যে আলোচনাগুলো করেছি যদি ভিডিওটা রিপিট করে আবার দেখতে পারেন তাহলে দেখে নেবেন যে প্রশ্ন আমি লিখে দিয়েছি, ট্রাই করবেন সেই প্রশ্নের উত্তরগুলো যেন যথাযথভাবে যেন আপনি দিতে পারেন। আমি ক্লাস থেকে এখনই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, নামাজের টাইম হয়ে গেছে সম্ভবত। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।